নমস্কার। আমি আজকে টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা জানেন গতকাল 14ই ফেব্রুয়ারি ভারতবর্ষের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতার একটি হলে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সময় টেট সংক্রান্ত বিষয়ে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সরকার বদল করা হলে তারপর তিনি এই সমস্যার সমাধান করবেন। অথচ এটা সর্বভারতীয় ক্ষেত্রে এই সমস্যা, এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়। আমরা জানি সার্বিকভাবে শিক্ষক সমাজ তাকিয়েছিলেন ভারতবর্ষের ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছিল লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে, যে টেট না পাশ করলে তাদের চাকরি থাকবে না। এই যে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, তার ফলে কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নিচ্ছে এ ব্যাপারে, সে ব্যাপারেই কিন্তু শিক্ষক সমাজ তাকিয়েছিলেন তার এই বক্তব্যের দিকে। কিন্তু সেভাবে তিনি বিষয়টা আনলেন না। হালকা একটা কথার মধ্য দিয়ে তিনি আসলে নির্বাচনী একটা সভার মতো করে বক্তব্য রেখে চলে যান। তার পরিপ্রেক্ষিতে আমি এখানে কয়েকটা তথ্য তুলে ধরতে চাইছি। যে তথ্যগুলো পেয়েছি সেটা ভিন রাজ্য, অর্থাৎ ত্রিপুরার যে সজল দেব, আপনারা জানেন যে যিনি এই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বিষয় নিয়ে আইনি লড়াই লড়ছেন, টেট সংক্রান্ত বিষয়টা জড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্টে। সেই সজল দেবের সঙ্গে আমার প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। আমি তার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে বিষয়গুলো, যেটার মধ্য দিয়ে আপনারা বিবেচনা করবেন। প্রথমেই বলে রাখি যে আমি বা আমাদের সংগঠন কোনো দলীয় সংগঠন নয়। শাসকের যে কোনো অন্যায়ের বিষয় নিয়ে আমরা, শিক্ষা সংক্রান্ত বিষয় বিশেষ করে, সেগুলো নিয়ে আমরা তুলে ধরি। এখানে ভোট কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা কিন্তু আমাদের নয়, আমরা সে বিষয়ে আলোচনায় যাচ্ছি না। যে বিষয়টা আমি তুলে ধরব সেটা আপনারা বিবেচনা করবেন। এখানে ভোট রাজনীতির বিষয়টাকে এখানে আনবেন না। আমরা যে বিষয়টা তুলে ধরছি সেটা যে কোনো সরকার, যে কোনো শাসক, তাদের যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে আমরা বলি। ফলে এখানে দল বিচার করে আমরা কিন্তু বলছি না, কিন্তু যেটা সত্য সেটা তুলে ধরতেই হবে আমাদের। যে তথ্যটা আমি প্রথমে এখানে রাখবো, যে 2018 সালে যে নির্বাচন ত্রিপুরাতে হয়েছিল তার আগেই যে ভোটের ইস্তাহার প্রকাশ করেছিল তৎকালীন সময়ের সেই ত্রিপুরাতে আজকে যারা ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, তাতে একটা ভীষণ ডকুমেন্ট 2018তে তারা বলেছিলেন, পরিষ্কার করে সেগুলো লেখা রয়েছে। আমি বিভিন্ন তথ্যগুলো আমি এই আলোচনার সাথে সাথে আপনাদের দেখাবো। সেখানে বলা হয়েছিল যে এসএসএ শিক্ষক, সর্বশিক্ষা অভিযানের যে শিক্ষক, যারা সেই নিযুক্ত যে শিক্ষকরা রয়েছেন এবং কর্মচারী, তাদের নিয়মিতকরণ করা হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 2018 বিধানসভা ভোটের ইনচার্জ ছিলেন বর্তমান যিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এই কথাটা বলেছিলেন যে এসএসএ এবং চাকরিচ্যুত, মনে রাখবেন 10,323 জন শিক্ষক যারা বিগত সরকারের সময়, অর্থাৎ ত্রিপুরাতে যে বাম সরকার ছিল তখন তারা চাকরিচ্যুত হয়েছিল, সে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের যে সমস্যা সেটা মেটানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, এ প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এবং এসএসএদেরকে নিয়মিতকরণ করা হবে, সেখানেও বলা হয়। ফিক্সের চাকরি আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সের চাকরি হয় না, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য। এই ফিক্সের কোনো সমস্যা থাকবে না? ফিক্সের যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে, কোথা থেকে টাকা আনবে? তো তার জন্য বললাম না আমি, একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি, এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে, এবং ত্রিপুরাবাসী সেটা বুঝে গেছেন। 36,000 कर्मचारी त्रिपुरा में है, 36 के 36,000 सारे कॉन्ट्रेक्चुअल्स को हम परमानेंट करेंगे। तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,333 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा, और सर्व शिक्षा अभियान RMS का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो। কিন্তু আমরা কি দেখছি, 10,323 জন যাদের চাকরি চলে গেছে
তাদের আজ পর্যন্ত কারো কিন্তু চাকরি ফিরে আসেনি। তারা কিন্তু আজকে শ্রমিকের কাজ করছে, মাঠে ঘাটে কাজ করছে, বিভিন্নভাবে তারা দিন গুজরান করছেন। আর কি দেখেছি আমরা না, এসএসএ শিক্ষকরা যারা অনশন করছিল তাদের এই যখন এই দাবিগুলোকে সামনে রেখে, সে সময়ে যে বিপ্লব কুমার দেব, আপনারা জানেন পরবর্তী ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি সেই মঞ্চে গিয়ে কথা দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করা হবে তাদের। তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু রয়েছে। আবার আরো একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে কোনো ফিক্সড পে অর্থাৎ কন্ট্রাকচুয়ালের মতো করে যে ফিক্সড অল্প করে ভাতা দেওয়া হয় সেই জিনিস রাখা হবে না, সেইটা তুলে দিয়ে তাদেরকে যে পে স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা হবে। কোনোভাবেই কন্ট্রাকচুয়াল বা ফিক্সড অল্প বেতনের যে কর্মী এরকম কোনো রাখা হবে না। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখলাম, যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফিক্সড পের বিরুদ্ধে রায় দিল, নতুন সরকার ক্ষমতায় এলেন, সেই বিজেপি সরকার তারা কি করলো, সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করলো। অর্থাৎ যারা প্রতিশ্রুতি দিল যে কাজটা করবে, সেটা যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিল, তার বিরুদ্ধে তারা কিন্তু এসএলপি দাখিল করলো সুপ্রিম কোর্টে। এই তথ্যগুলো আমি শুধু সামনে রাখছি সমস্ত কিছুটা উপলব্ধি করার জন্য। আর সবচেয়ে বড় কথা যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে টেট সংক্রান্ত বিষয়। সেটা কি না, ত্রিপুরা হাইকোর্ট 23শে ফেব্রুয়ারি 2021 সাল ডিভিশন বেঞ্চ শিক্ষকদের নিয়মিতকরণের পক্ষে রায় দেয়। তার পরবর্তী ক্ষেত্রে আবার জটিলতার পর পরবর্তীতে 16ই জুলাই 2024 পুনরায় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে পরিষ্কার বলে দেয় যে 29শে জুলাই 2011 পূর্বে নিযুক্ত শিক্ষকদের বা চাকুরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এরকম যারা নিয়োগ হয়েছে তাদের টেট ছাড়া নিয়মিতকরণের সমস্ত সুযোগ দিতে হবে। এই বিষয়টা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার রায় দেয় যে নিয়মিতকরণের, এবং পরিষ্কার বলে দেয় 29শে জুলাই 2011 পূর্বে নিযুক্ত শিক্ষকদের তাদেরকে সবাইকে টেট ছাড়া, এই কথাটা নোট করুন, টেট ছাড়া কিন্তু তাদেরকে নিয়মিতকরণের এই রায় হাইকোর্ট এই রায় দেয়। পরবর্তীতে দেখা গেল এই নতুন সরকার অর্থাৎ বাম সরকারের পর বিজেপি শাসিত যে সরকার, সেই সরকার সেই নির্দেশটা মেনে নিল না। তারা কোথায় গেল না, এই রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করলো। টেট বাদ দিয়ে তাদেরকে নিয়মিতকরণের যে রায় দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে তারা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল। অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল ভোটের আগে, তারা কোনোটাই রক্ষা করলো না, বরং তার বিরুদ্ধে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় থাকা সত্ত্বেও তারা কোথায় গেল, সুপ্রিম কোর্টে গেল তাকে আটকানোর জন্য। এই ঘটনাগুলো কিন্তু একটার পর একটা তথ্য হিসেবে রয়েছে এবং আপনারা সকলে এগুলো ওয়েবসাইট বা বিভিন্ন তথ্য একটু সার্চ করলেও পেয়ে যাবেন। ফলে আজকে শাসকের পক্ষ থেকে আমি সমস্ত শাসকের প্রায় একই চরিত্রের কথাটা বলি। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল কলকাতায় এসে যে কথাটা বললেন যে আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা এই সমস্ত সমস্যার সমাধান করে দেব, এই কথাগুলো বলে আমরা অনেকে আশ্বস্ত হই। এই আশ্বস্ত হওয়ার পর তারপর দেখা যায় যে আমরা যে বিপদের জায়গাটা, সেই জায়গাটা থেকে কিন্তু থেকেই যায়। এই অভিজ্ঞতাটা কিন্তু আপনারা দেখবেন এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু এই রকম ধরনের অভিজ্ঞতা রয়েছে। এবং একথাও আরো একটু বলি যে ওল্ড পেনশন স্কিম, তারা আগে যেটা চালু ছিল, নতুন সরকার এসে ত্রিপুরাতে ওল্ড পেনশন স্কিম সেটাকে কিন্তু তুলে দিল ক্ষমতায় এসেই। তারপরে তারা কি করলো, ডায়েড ইন হার্ডনেস, এই যে চাকরি পাওয়ার ব্যাপারটা, সেখানে বলা হলো যে 50 বছরের মধ্যে যদি কর্মী মারা যায় তারা পাবে, তারপরে কিন্তু মারা গেলে তার ডাইনে হার্নেসে তার পরিবারের কেউ যে চাকরি পাওয়ার ব্যাপার তারা পেতে পারবে না। এই যে এক এক করে কর্মচারী বিরোধী পদক্ষেপ, এগুলো কিন্তু মানে স্মরণ করিয়ে দিচ্ছে যে শাসক ক্ষমতায় চলে যাওয়ার পর তারপর কিন্তু তার প্রতিশ্রুতি ভুলে যায়। নেতা মন্ত্রীদের যে কথা তাতে আশ্বস্ত হয়ে আপনারা নিশ্চুপ থাকবেন, নাকি নিজেদের অধিকার আদায়ের জন্য আপনারা সোচ্চার হবেন?
এই বিষয়টি আপনাদের কাছে রাখছি এবং আবার আপনাদের কাছে বলছি যে আজকেও যারা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় রয়েছে তারাও আমাদের সমস্ত কিছু পাইয়ে দেবে, এ কথাও যেমন ঠিক নয়, আবার আগামী দিনে যে কোনো শাসক ক্ষমতায় আসবে তারা আজকে যা প্রতিশ্রুতি দিচ্ছে তারা সবকিছু পাইয়ে দেবে যারা বলছে, তা সেটাও যে সব ঠিক নাও হতে পারে তার নজির কিন্তু অসংখ্য রয়েছে। আপনারা সেই তথ্যগুলো দেখুন, আমি সেই তথ্যটা শুধু তুলে ধরলাম। এটা কিন্তু মনে করবেন না যে এটা ভোট রাজনীতির জন্য আমি এটা রাখলাম, এটা আমাদের নিজেদের পেশার স্বার্থে, নিজেদের যে শিক্ষক শিক্ষাকর্মীদের নিজেদের যে মর্যাদা তার রক্ষা, অধিকার রক্ষা, এবং পাশাপাশি শিক্ষার বিষয়টা, শিক্ষার আক্রমণটা যখন শিক্ষকদের উপর আসে, পেশার উপর আসে, সেটা কিন্তু শুধু শিক্ষকদের উপর নয়, শিক্ষার উপর আক্রমণ। এই যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যদি তারা চাকরিচ্যুত হয় একসাথে, তাহলে এই সুযোগে যেটুকু সরকারি শিক্ষা ব্যবস্থা আছে তাকে শেষ করে দিয়ে কিন্তু বেসরকারি শিক্ষা ব্যবস্থা এক ধাক্কায় চলে আসবে, যেটা সোজা পথে তারা না করে, সোজা পথে সরকারি বিদ্যালয়গুলোকে বন্ধ না করে বাঁকা পথে এই জায়গাগুলো, এই পদক্ষেপগুলো নিচ্ছে। এই পলিসি তো তাদের মধ্যে রয়েছে, প্রতিটি সরকার আজকে শিক্ষার বেসরকারীকরণের পথে হাঁটছে। ফলে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এই পদক্ষেপগুলো একটা একেবারে সুকৌশলী পদক্ষেপ বলে আমরা মনে করি। এই তথ্যটা শুধু তুলে ধরলাম, যে রাজনীতি করার জন্য আমি করিনি, কেননা রাজনীতি বলতে দলীয় রাজনীতি এবং যাকে ভোট রাজনীতি বলে সেই ভোট রাজনীতির জায়গায় আমরা নেই। আমাদের সংগঠন কোনোদিন কোনো দলের কাছে ঝুঁটি বাঁধা সংগঠন নয়। সেজন্যই এই সত্যটা তুলে ধরলাম, যে কোনো শাসকের অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা বলতে পারি, এরকম একটা প্ল্যাটফর্ম বারবার গড়ে তুলতে আমরা চাই। সে জায়গা থেকে যারাই অন্যায় অবিচার করবে শাসকের বিরুদ্ধে আমরা যেন বলতে পারি এবং ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, এই উদ্দেশ্যেই কিন্তু এই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে আপনারা সিদ্ধান্ত নিন যে এই আশ্বাসবাণীতে আপনারা আশ্বস্ত হবেন নাকি এর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।